আলোচনা করছি প্রোটিনের গঠন সম্পর্কে। আমরা জানি যে প্রোটিন গঠন হওয়ার সময় বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে প্রোটিন গঠিত হয় এবং অ্যামাইনো অ্যাসিডগুলির অ্যামাইনো অ্যাসিড এ দ্বারা প্রকাশ করছি, যে বন্ধনী দ্বারা যুক্ত হয় তাকে বলা হয় পেপটাইড বন্ধনী। এই পেপটাইড বন্ধনীর মাধ্যমে বেশ কিছু সংখ্যক অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে প্রোটিন গঠিত হয়। এবার আমরা যদি লক্ষ্য করি, এই অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত হয়ে প্রোটিনের যে গঠন সেটা বিভিন্ন রকম হতে পারে। একদম প্রথম দিকে যদি আমরা অ্যামাইনো অ্যাসিডগুলিকে খুব সরলভাবে যুক্ত করি, যে গঠনটি তৈরি হবে তাকে বলা হচ্ছে প্রাথমিক গঠন। তার মানে প্রোটিনের গঠনের মধ্যে আমরা প্রথম ভাগ যেটি পেলাম সেটি হলো প্রাথমিক গঠন। দ্বিতীয় একটি গঠন যার নাম গৌণ গঠন বা সেকেন্ডারি স্ট্রাকচার। তৃতীয় গঠনটি হলো ত্রিমাত্রিক বা টার্সিয়ারি স্ট্রাকচার। চতুর্থ গঠনটি হলো চতুর্মাত্রিক বা কোয়াটারনারি স্ট্রাকচার। এর মধ্যে প্রাথমিক গঠন যেটি, সেটি সব থেকে সিম্পল অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গঠিত হয়। আর এই বাকি যে তিনটি আমরা দেখতে পেলাম, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার এবং কোয়াটারনারি স্ট্রাকচার, এইগুলো এই প্রাথমিক গঠনের আরও জটিল রূপ। সেই কারণে এদেরকে বলা হয় হায়ার অর্ডার স্ট্রাকচারও বলা হয়। প্রথমে জানবো আমরা প্রাথমিক গঠন সম্পর্কে। প্রাথমিক গঠন, প্রোটিনের এই প্রাথমিক গঠন হওয়ার সময় আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডগুলিকে খুব সরলভাবে পরপর সরলরৈখিকভাবে অ্যামাইনো অ্যাসিড এইভাবে পরপর যে বন্ধনীটি দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় পেপটাইড বন্ধনী। এই পেপটাইড বন্ধনী মাধ্যমেই মূলত একটি প্রোটিনের প্রাথমিক গঠন তৈরি হয়। এবার আমরা দেখব দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি করে এই পেপটাইড বন্ধনী গঠিত হয়। প্রথমে একটি অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন, আমরা স্ট্রাকচার অঙ্কন করি গ্লাইসিনের ক্ষেত্রে আমরা জানি যে পার্শ্বীয় শৃঙ্খল যেটি, সেটি একটি হাইড্রোজেন পরমাণু ছাড়া আর কিছুই নয়। C double bond OH, এটি হলো গ্লাইসিন। এর সঙ্গে আমরা যুক্ত করব অপর একটি অ্যামাইনো অ্যাসিড। মনে করো অপর অ্যামাইনো অ্যাসিডটি হলো আমরা মনে করলাম অপর অ্যামাইনো অ্যাসিডটি সেরিন। তাহলে সেরিন হলে পার্শ্বীয় শৃঙ্খলটি হবে CH2OH। এই অ্যামাইনো অ্যাসিডটি সেরিন। গ্লাইসিনের ক্ষেত্রে গ্লাইসিনের এই অংশটি অ্যামাইনো টার্মিনাল অ্যামাইনো গ্রুপ আর এই অংশটি কার্বক্সিল গ্রুপ। এদিকে সেরিনের এই অংশটি অ্যামাইনো গ্রুপ এবং এই অংশটি কার্বক্সিল গ্রুপ। এর উপরে আরও অসংখ্য পরপর অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকতে পারে একটি পেপটাইড যে শৃঙ্খল প্রাথমিক গঠন তৈরির ক্ষেত্রে। এবার লক্ষ্য করো, গ্লাইসিনের এই প্রথম অ্যামাইনো অ্যাসিডটির কার্বক্সিল গ্রুপের যে এই OH অংশটি গ্রুপটি পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের একটি হাইড্রোজেন পরমাণু অ্যামাইনো গ্রুপের হাইড্রোজেন পরমাণুর সঙ্গে পরস্পর যুক্ত হয়।
তাহলে এই OH আর এই হাইড্রোজেন পরমাণুটি মিলিত হয়ে কি তৈরি করবে? জল অণু তৈরি করবে, এবং জল অণু হিসাবে এরা বেরিয়ে যাবে। ফলস্বরূপ কি হবে? এই দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটি নতুন বন্ধনী তৈরি হবে। আমরা জল অণু বেরিয়ে যাচ্ছে, তাহলে এই হাইড্রোজেন আর হাইড্রক্সিলটিকে মুছে দিলাম। পরবর্তীতে কি হবে? তাহলে এই কার্বক্সিল গ্রুপের কার্বন পরমাণুর সঙ্গে এই নাইট্রোজেনটির অ্যামাইনো গ্রুপের পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের নাইট্রোজেনের মধ্যে একটি বন্ধনী তৈরি হলো। লক্ষ্য করো, এই টোটাল গঠনটির মাধ্যমে দুটি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো, CONH। এই বন্ধনীটিকে আমরা বলবো পেপটাইড বন্ধনী। তাহলে এক্ষেত্রে এই গ্লাইসিন এবং সেরিন পরপর যুক্ত হলো, যুক্ত হয়ে একটি ডাইপেপটাইড গঠন করলো। এরূপে আবার এই কার্বক্সিল গ্রুপটির সঙ্গে পরবর্তী অপর একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ যুক্ত হবে। অ্যামাইনো গ্রুপ যুক্ত হলো, এভাবে পরপর পরপর অনেকগুলি যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে পারে। পরবর্তীতে আরেকটি অ্যামাইনো অ্যাসিডকে যদি যুক্ত করায়, তাহলে সেটি তৈরি হবে ট্রাইপেপটাইড। এবং আবার এইভাবে পরপর যদি অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খলিত হতে থাকে, আলটিমেটলি আমরা একটি সরল পলিপেপটাইড শৃঙ্খল পাব। পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হবে। লক্ষ্য করো, এরূপে একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের সঙ্গে যদি পরপর যুক্ত হয়, এক্ষেত্রে আমরা এই দুটো যুক্ত করে দেখতে পাচ্ছি যে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটির একটি প্রান্তে একটি মুক্ত অ্যামাইনো গ্রুপ থাকছে, তাই এই প্রাথমিক শৃঙ্খলে যে মুক্ত অ্যামাইনো গ্রুপটি থাকছে, প্রথম যে শুরুর অ্যামাইনো অ্যাসিডটির, সেই জায়গাটিকে বলা হবে এন টার্মিনাল। এটিকে বলা হবে এন টার্মিনাল। এভাবে যদি অ্যামাইনো অ্যাসিডগুলি পরপর পরপর যুক্ত হতে থাকে, লাস্ট যে অ্যামাইনো অ্যাসিডটি সেটির একইভাবে একটি কার্বক্সিল গ্রুপ মুক্ত অবস্থায় থাকবে শেষ প্রান্তে। সেই অ্যামাইনো অ্যাসিডটির ওই কার্বক্সিল গ্রুপটিকে বলা হবে সি টার্মিনাল। এটিকে বলা হবে, আমরা বলবো সি টার্মিনাল। তাহলে একটি পলিপেপটাইড শৃঙ্খলে আমরা দেখতে পাচ্ছি এক প্রান্তে একটি এন টার্মিনাল এবং অন্য প্রান্তে একটি সি টার্মিনাল থাকবে। এইরূপে এন টার্মিনালের যে অ্যামাইনো অ্যাসিডটি, প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটি এখানে দেখতে পাচ্ছি, এই যে গ্লাইসিন যে অ্যামাইনো অ্যাসিডটি, এটিকে নাম্বারিং শুরু করা হবে। এইভাবে এটিকে প্রথম ধরা হবে 1 নম্বর, এবং পরবর্তীটিকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইভাবে কার্বক্সিল গ্রুপের দিকে, সি টার্মিনালের দিকে আমরা এগিয়ে যাব। আমরা যেটুকু জানলাম তা হলো এরকম যে পরপর অ্যামাইনো অ্যাসিড প্রাথমিক শৃঙ্খলের ক্ষেত্রে এইভাবে অ্যামাইনো অ্যাসিডগুলি পরপর যুক্ত হয়। এভাবে চলতে থাকলে প্রথম অ্যামাইনো অ্যাসিডটির যে অ্যামাইনো গ্রুপটি সেটি মুক্ত অবস্থায় থাকবে, এই অংশটিকে এন টার্মিনাল বলা হবে, এবং লাস্ট যে অ্যামাইনো অ্যাসিডটি তার কার্বক্সিল গ্রুপটি মুক্ত অবস্থায় থাকবে, এটিকে সি টার্মিনাল বলা হবে পেপটাইড শৃঙ্খলের। এটুকু জানলাম, এবং এন টার্মিনাল থেকে নাম্বারিং করা হবে অ্যামাইনো অ্যাসিড। এটি 1, 2, 3, 4,
5, 6, 7, 8, 9, 10 এভাবে চলতে থাকবে। মজার বিষয় হলো কোনো একটি প্রোটিনের যদি যে কোনো একটি অ্যামাইনো অ্যাসিড তার পলিপেপটাইড শৃঙ্খলে থাকা যে কোনো একটি অ্যামাইনো অ্যাসিডকে সরিয়ে সেই জায়গায় অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, তাহলে সেই প্রোটিনটির কার্যকারিতার ব্যাপক পরিবর্তন ঘটতে পারে এবং প্রোটিনটি তার যে স্বাভাবিক কাজ সেটি না করতেও পারে। একটি উদাহরণ জানলে তোমরা বুঝতে পারবে। যেমন হিমোগ্লোবিনের ক্ষেত্রে সাধারণ হিমোগ্লোবিনে কি হয়, থ্রিওনিন একটি অংশে থ্রিওনিন অ্যামাইনো অ্যাসিড, তারপর থাকে প্রোলিন, তারপর গ্লুটামিক অ্যাসিড এবং তারপর আবার গ্লুটামিক অ্যাসিড থাকে। এইভাবে এই পলিপেপটাইড শৃঙ্খলের একটি অংশ দেখাচ্ছি এখানে। এই গ্লুটামিক অ্যাসিডটি গ্লুটামেটটি যদি কেবলমাত্র অন্য একটি অ্যামাইনো অ্যাসিড যা হলো ভ্যালিন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে এটি হিমোগ্লোবিন এ থেকে হিমোগ্লোবিন এস এ রূপান্তরিত হয় এবং সিকেল সেল অ্যানিমিয়া যে রোগটি সেটির আবির্ভাব ঘটে। তাহলে আমরা দেখতে পেলাম যে কেবলমাত্র একটি অ্যামাইনো অ্যাসিড একটি পলিপেপটাইড শৃঙ্খলে গ্লুটামিক অ্যাসিড যেটি ছিল আগে সেটি ভ্যালিনে রূপান্তরিত হওয়ার কারণেই হিমোগ্লোবিন এস এ রূপান্তরিত হয়ে গেল এবং হিমোগ্লোবিন এস তৈরি হওয়ার কারণে সেই ব্যক্তিটি সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত হবে। এবার তোমাদের মনে হতে পারে যে এই যে কোন অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিড থাকবে সেই ব্যাপারটিকে, একটি প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিড থাকবে সেই ব্যাপারটিকে কে নিয়ন্ত্রণ করে? তোমরা জানো সেই ব্যাপারটির সঙ্গে যুক্ত আছে সরাসরি ডিএনএর মধ্যে যে জিন থাকে সেই জিনে যে নির্দিষ্ট সংকেত তাই ঠিক করে দেয় একটি প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলোকে নির্দিষ্ট রূপে যুক্ত হতে সাহায্য করে, ঠিক করে দেয় সেই ব্যাপারটা। এবং তাই জিনের যদি মিউটেশন হয় সে কারণেই দেখা যাচ্ছে কোনো একটি প্রোটিনের যে পলিপেপটাইড শৃঙ্খল সেখানে কোনো ব্যতিক্রমী বা ত্রুটিপূর্ণ অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে পারে জিনের ভুল থাকার কারণে। যেমন এখানে কি হলো, আমরা দেখতে পেলাম গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন ঢুকে গিয়েছে। এবার দেখব একটি প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারের উদাহরণ দেখব। যে সমস্ত প্রোটিনগুলি প্রাইমারি স্ট্রাকচার দেখা যায় তার মধ্যে তোমরা হিউম্যান যে এসিটিএইচ হরমোন সেটি উদাহরণ হিসেবে বলা যায়। অপর একটি হরমোন আমাদের পরিচিত সোমাটোস্ট্যাটিন। তোমরা জানো যে সোমাটোস্ট্যাটিন যে আমাদের যে প্যানক্রিয়াটিক আইলেটস আছে তার যে ডেল্টা কোষ, সেই ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোনটি ক্ষরিত হয়। এসিটিএইচ এর যে সিকোয়েন্সটি পেপটাইড শৃঙ্খলটি সেটি বেশ বড়। আমি সোমাটোস্ট্যাটিনটি এঁকে দেখাচ্ছি। লক্ষ্য করো এটি একটি সোমাটোস্ট্যাটিনের স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছি প্রথম অ্যামাইনো অ্যাসিড যেটি এন টার্মিনালে অ্যামাইনো গ্রুপ আছে এদিকে, তার মানে এটি এন টার্মিনাল হবে টোটাল পেপটাইড শৃঙ্খলটি। এবং এখান থেকে 1 নাম্বার শুরু হবে, 1 নাম্বার অ্যামাইনো অ্যাসিড। 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে দেখো 14টা অ্যামাইনো অ্যাসিড আছে। এবং প্রথম অ্যামাইনো অ্যাসিডটি অ্যালানিন, গ্লাইসিন, সিস্টিন, লাইসিন, অ্যাসপারজিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফান, লাইসিন, ট্রিপ্টোফান, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিন, সেরিন, সিস্টিন। এবং এই 3 নাম্বার আর 14 নম্বরের যে সিস্টিন দুটি তাদের মধ্যে ডাইসালফাইড বন্ডিং দেখতে পাওয়া যায়। এভাবে এটি সি টার্মিনাল লাস্টে 14টি অ্যামাইনো অ্যাসিডের সাহায্যে এই সোমাটোস্ট্যাটিন গঠিত হচ্ছে। এভাবে একটি সিম্পল প্রাইমারি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এমন একটি উদাহরণ হলো সোমাটোস্ট্যাটিন। এরপর আমরা হায়ার অর্ডার স্ট্রাকচার যেগুলি সেগুলি শুরু করব। হায়ার অর্ডার স্ট্রাকচারের মধ্যে প্রথম যে স্ট্রাকচারটি শুরু করছি সেটি হলো সেকেন্ডারি স্ট্রাকচার। আমরা যে প্রাইমারি স্ট্রাকচারে অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলগুলি পেপটাইড শৃঙ্খল যেটি দেখতে পেলাম, এই অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড শৃঙ্খলের অ্যামাইনো অ্যাসিডগুলি যখন তাদের পার্শ্ব শৃঙ্খল বা অ্যামাইনো যে হাইড্রোজেনটি আছে বা যে সাইড চেনটি আছে সেগুলির সঙ্গে বা তার যে কার্বক্সিল অ্যামাইনো গ্রুপটি আছে
সেগুলির সঙ্গে যদি তাদের নিজস্ব একই শৃঙ্খলে অন্তর্ভুক্ত অ্যামাইনো অ্যাসিডগুলি অনেক সময় বিভিন্ন ধরনের বন্ডিং তৈরি করে, এবং তার ফলে দেখতে পাওয়া যায় যে প্রাইমারি স্ট্রাকচারটি যে একটি সরল শৃঙ্খলিত রেখাকার যে রূপটি, সেটিকে পরিবর্তিত হয়ে বিভিন্ন রকম, কখনো হেলিক্স টাইপের এরকম প্যাঁচানো স্প্রিংয়ের মতো গঠন, বা কখনো লিনিয়ার স্ট্রাকচার অনেকগুলি পরপর যুক্ত হয়ে একটি প্লেট টাইপের স্ট্রাকচার তৈরি করে। এর ভিত্তিতেই আমরা সেকেন্ডারি স্ট্রাকচারকে দুই ভাগে ভাগ করব। অর্থাৎ প্রধান বিষয় হচ্ছে যে একটি যে সরলরৈখিক গঠন পেপটাইড শৃঙ্খলের পরপর অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত অবস্থায়, সেটি যখন তার শৃঙ্খলের অন্তর্ভুক্ত বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বন্ডিং তৈরি করে সেই শৃঙ্খলকার যে রৈখিক গঠনটিকে রূপান্তরিত করে ভিন্ন একটি রূপ দেয়, সেটি হলো সেকেন্ডারি স্ট্রাকচার। এই সেকেন্ডারি স্ট্রাকচারে গঠনে যে সমস্ত বিভিন্ন ধরনের ফোর্স, আন্তঃআণবিক বল বা বিভিন্ন ধরনের যে বন্ডিংগুলি কাজ করে সেগুলি জানব। এরকম একটি বন্ডিং হলো হাইড্রোজেন বন্ড, যেটি সেকেন্ডারি স্ট্রাকচার তৈরিতে সাহায্য করে। অপর একটি বন্ড আয়নিক বন্ড বা আয়নিক বন্ধনী বলতে পারি, আয়নীয় বন্ধনী বলা হয় যেটাকে। হাইড্রোফোবিক বন্ড, ডাইসালফাইড বন্ড। আমরা একটু আগে একটা ডাইসালফাইড বন্ড গঠন দেখলাম। ভ্যান ডার ওয়াল ফোর্সেস, এইগুলি সেকেন্ডারি স্ট্রাকচার গঠনে মুখ্য ভূমিকা পালন করে। এই জাতীয় বিভিন্ন বন্ড যে প্রাইমারি স্ট্রাকচারটির অন্তর্ভুক্ত অ্যামাইনো অ্যাসিডগুলিকে পুনরায় যুক্ত করে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করে। সেকেন্ডারি স্ট্রাকচার মূলত আমরা দেখব যে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আলফা হেলিক্স এবং একটি বিটা প্লেটেড শিট। নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আলফা হেলিক্সটি হেলিকাল স্ট্রাকচার হবে, অর্থাৎ প্যাঁচানো একটি স্প্রিংয়ের মতো গঠন হবে। আলফা হেলিক্স গঠনের ক্ষেত্রে একটি রৈখিক যে পেপটাইড বন্ধনী, এটিকে মনে করলাম একটি পেপটাইড শৃঙ্খল, সেই পেপটাইড শৃঙ্খলটি একটি ডানাবর্ত হেলিক্স তৈরি করে। হেলিক্সে অ্যামাইনো অ্যাসিডগুলি, এটি হয়তো প্রথম অ্যামাইনো অ্যাসিডটি এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড, দ্বিতীয়, তৃতীয় এরূপে অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ধনী করে যে শৃঙ্খলটি তৈরি হয়ে আছে, এবং গোটা যে গঠনটিকে এরকম হেলিকাল গঠনে ধরে রাখতে সাহায্য করছে, এর যে পরপর অ্যামাইনো অ্যাসিডগুলি আছে তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের ডাইসালফাইড বা আয়নিক বন্ধনী বা পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ধনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে হেলিক্সটি গঠনের জন্য একটি মাঝ বরাবর অক্ষকে ঘিরে পেঁচিয়ে হেলিক্সটি তৈরি হয়, এবং অ্যামাইনো অ্যাসিডগুলির যে পার্শ্ব শৃঙ্খলগুলি সেগুলি এই হেলিক্সের বাইরের দিকে বেরিয়ে থাকে। প্রতিটি অ্যামাইনো অ্যাসিডের যে পার্শ্ব শৃঙ্খল সেগুলি হেলিক্সের বাইরে বেরিয়ে থাকে। হেলিক্সটি মোটামুটি 5 থেকে 53টি মতো অ্যামাইনো অ্যাসিড দ্বারা
যে সমস্ত হেলিকাল স্ট্রাকচারগুলো আলফা হেলিক্স দেখতে পাওয়া যায় 5 থেকে 53টি মতো অ্যামাইনো অ্যাসিড দ্বারা হেলিকাল স্ট্রাকচারটি গঠিত হয় এবং হেলিক্সের এক একটি টার্নে 3.6 অ্যামাইনো অ্যাসিড যুক্ত। এই একটি টার্ন তৈরি করতে মোটামুটি 3টের বেশি অ্যামাইনো অ্যাসিড, 4টের কম 3টের বেশি অ্যামাইনো অ্যাসিড লাগে। অনেক সময় একাধিক এরকম হেলিকাল স্ট্রাকচার গঠিত হয় এবং হেলিক্সগুলি একটি সিম্পল পেপটাইড শৃঙ্খল দ্বারা যুক্ত হয়। এক্ষেত্রে যেমন আমি দেখাচ্ছি, দুটো হেলিক্স পরপর যুক্ত হয়েছে এবং একটি নন হেলিকাল যে পোর্শন সেটির দ্বারা যুক্ত হয়েছে। যে এটিতে কোনো হেলিক্স নেই এই জায়গাটিতে। এরকম গঠনের কারণ হচ্ছে এই জায়গাটাই যে অ্যামাইনো অ্যাসিডগুলি থাকে সেই অ্যামাইনো অ্যাসিডগুলি হেলিক্স ডিস্টেবিলাইজিং হয়, অর্থাৎ এরা হেলিক্স গঠন করার মতো ক্ষমতা সম্পন্ন হয় না। সে কারণে এখানে সিম্পল পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয় এবং পুনরায় অপর একটি অ্যান্টিপ্যারালাল হেলিকাল স্ট্রাকচার তৈরি হয়। এবার উদাহরণ জানব। এক্সাম্পল, আলফা হেলিক্সের উদাহরণ হলো আলফা কেরাটিন। আলফা কেরাটিন প্রোটিনটি আমাদের যে চুল, নখ এই সমস্তগুলি গঠনে সাহায্য করে। চলে যাব পরবর্তী গঠন, বিটা প্লেটেড শিট। লক্ষ্য করো এখানে একটি বিটা প্লেটেড শিটকে একে দেখানো হচ্ছে। বিটা প্লেটেড শিটের ক্ষেত্রে কি হয়, দুই বা ততোধিক যে পেপটাইড শৃঙ্খল সেগুলি পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে একটি শিটের মতো আকৃতি গঠন করে এবং পেপটাইড শৃঙ্খলগুলি সাধারণত একটি জিগজ্যাগ টাইপের গঠন, জিগজ্যাগ বলতে এরকম ওঠানামা করে এরকম গঠন তৈরি করে। এই জিগজ্যাগ গঠনকারী পেপটাইড যে চেন, এরকম একাধিক চেন পরপর যুক্ত হয়ে একটি শিটের আকৃতি গঠন করে, সেটিকে বিটা প্লেটেড শিট বলা হচ্ছে। এই শিটটিকে স্টেবিলাইজ করার জন্য, শিটটি গঠনের জন্য, তাকে স্টেবিলাইজ করার জন্য এর যে পেপটাইড শৃঙ্খলগুলির যে আলফা কার্বনের আলফা কার্বক্সিল গ্রুপ রয়েছে, একটি যেমন এই অ্যামাইনো অ্যাসিডটির এটি একটি আলফা কার্বক্সিল গ্রুপ, এই আলফা কার্বক্সিল গ্রুপের কার্বনের সঙ্গে অপর পেপটাইড শৃঙ্খলের অ্যামাইড গ্রুপের যে নাইট্রোজেন, তার মধ্যে হাইড্রোজেন বন্ধনী তৈরি হয়, এইচ বন্ড গঠন করছে। একইভাবে এরকম একাধিক এই কার্বক্সিলটির সঙ্গে অ্যামাইড গ্রুপটির এনের গঠন তৈরি হলো, এটির সঙ্গে এটির হলো, এই কার্বনটির সঙ্গে এই নাইট্রোজেনটির, এরূপে যত কার্বক্সিল এবং যে আলফা অ্যামাইড গ্রুপ রয়েছে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধনের দ্বারা একাধিক এরকম অপর আরও একটি পেপটাইড শৃঙ্খল যুক্ত হতে পারে, দিয়ে একটি শিট টাইপের গঠন তৈরি করে। এবং এই শিটটির প্রতিটি যে কার্বনের অ্যামাইনো অ্যাসিডের যে আলফা কার্বনের সঙ্গে পার্শ্বীয় শৃঙ্খলগুলি যুক্ত আছে সেই শিটটির উপর নিচে অবস্থান করে। পার্শ্বীয় শৃঙ্খলগুলি সাধারণত উপরে অথবা নিচের দিকে অবস্থান করে। শিটটির উপর নিচে পার্শ্বীয় শৃঙ্খলগুলি এভাবে অবস্থান করছে। R4, R5, 6, 7। বিটা প্লেটেড শিট দেখা যায় এরকম কয়েকটি প্রোটিনের উদাহরণ দেখব। বিটা প্লেটেড শিটের উদাহরণ হলো যেমন রেপটাইলস, যে রেপটাইলসের ক্ল অর্থাৎ
নখ যেগুলি সেগুলি বিটা কেরাটিন দিয়ে তৈরি। আমাদের যেমন চুল, নখ এগুলো আলফা কেরাটিন দিয়ে তৈরি, রেপটাইলস যারা তাদের বিটা কেরাটিন দিয়ে তৈরি। এছাড়া রেশম, মাকড়সার জাল যে জাতীয় প্রোটিন দিয়ে তৈরি তা সাধারণত বিটা প্লেটেড শীট গঠনযুক্ত। মাছের আঁশ যে প্রোটিন থাকে তাও বিটা প্লেটেড শীট গঠনযুক্ত। এরপর দেখব টার্সিয়ারি গঠন বা ত্রিমাত্রিক গঠন। অনেক সময় একটি দীর্ঘ পলিপেপটাইড শৃঙ্খল কি হয়, তাদের যে প্রাইমারি সেকেন্ডারি স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলি আরও পেঁচিয়ে একটি গ্লোবিউলার প্রোটিন, আরও হায়ার অর্ডার স্ট্রাকচারযুক্ত একটি গ্লোবিউলার প্রোটিনকে তৈরি করে, যেটিকে তখন সেই গঠনটিকে বলা হবে টার্সিয়ারি স্ট্রাকচার। যেমন মনে করলাম এটি একটি প্রাইমারি স্ট্রাকচার, শৃঙ্খলটি দীর্ঘ প্রোটিনের একটি দীর্ঘ পলিপেপটাইড শৃঙ্খল। এবার সেটি দীর্ঘ হতে হতে কিছুক্ষণ পরে দেখা গেল একটি আলফা হেলিক্স গঠন করেছে এবং পরবর্তীতে পুনরায় সে আবার একটি পলিপেপটাইড শৃঙ্খল গঠন করলো। এই যে অ্যারোর মুখ যেটা দেখানো হচ্ছে এটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে পলিপেপটাইড শৃঙ্খলের অ্যামাইনো টার্মিনাল যেটি সেটি। লক্ষ্য করে এভাবে প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্রাকচার বিভিন্ন ধরনের যুক্ত হয়ে পরপর আবার হয়তো শেষের দিকে একটি সিম্পল পলিপেপটাইড শৃঙ্খল। মোট কথা আমরা টার্সিয়ারি স্ট্রাকচার ইকুয়াল টু বলতে পারি প্রাইমারি এবং প্লাস সেকেন্ডারি স্ট্রাকচার মিলিত হয়ে যে হায়ার অর্ডার স্ট্রাকচারটি তৈরি করছে সেটিকেই বলা হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার। এক্ষেত্রেও টার্সিয়ারি স্ট্রাকচারটি গঠনেও আগের মতোই যেমন সেকেন্ডারি স্ট্রাকচারের ক্ষেত্রে যে সমস্ত বন্ডিং ফোর্সগুলো কাজ করছিল একই রকম সেই সমস্ত বন্ডিং এবং ফোর্সগুলো কাজ করবে। যেমন হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক বন্ড, হাইড্রোফোবিক রিয়াকশন, ভ্যান ডার ওয়াল ফোর্সেস, এই জাতীয় যে বন্ড এবং ফোর্সগুলো সেগুলোই কাজ করবে এক্ষেত্রেও। মনে রাখবে সমস্ত প্রোটিনই কিন্তু যখন সবে সংশ্লেষিত হয় তখন সে প্রাইমারি স্ট্রাকচারেই থাকে এবং পরবর্তীতে যখন এই প্রাইমারি স্ট্রাকচার ধীরে ধীরে প্রাইমারি যে পেপটাইড শৃঙ্খল থাকে সেই পেপটাইড শৃঙ্খলটি ধীরে ধীরে বিভিন্ন ধরনের তাদের মধ্যস্থ বিভিন্ন যে অ্যামাইনো অ্যাসিডগুলি রয়েছে সেই অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে ইন্টারাকশনের ফলে বিভিন্ন বন্ডিং কাজ করে তাদের যে সেকেন্ডারি এবং টার্সিয়ারি যে স্ট্রাকচারগুলি সেগুলি গঠন করে। এবং এই সেকেন্ডারি টার্সিয়ারি স্ট্রাকচার গঠনের পূর্বে একটি সেকেন্ডারি টার্সিয়ারি বা কোয়াটারনারি যে স্ট্রাকচারই হোক না কেন এইগুলি গঠনের পূর্বে যদি একটি প্রোটিন যে সিম্পল একটা লিনিয়ার স্ট্রাকচারে থাকবে তখন কিন্তু প্রোটিনটি ইনঅ্যাক্টিভ স্টেটেই থাকবে, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থাতেই থাকবে। কারণ যখন সেকেন্ডারি এবং টার্সিয়ারি বা কোয়াটারনারি স্ট্রাকচার যখন গঠিত হয় একটি প্রোটিনের তখন সেই প্রোটিনটির নির্দিষ্ট কিছু অ্যাক্টিভ সাইট তৈরি হয় যে জায়গাতে সেই প্রোটিনটি যে কাজের সঙ্গে যুক্ত বা কোনো এনজাইম হতে পারে সেই এনজাইমটির যে অ্যাক্টিভ সাইট, এনজাইমটি কোথায় গিয়ে কাজ করবে তার সক্রিয় স্থানটি তৈরি করতে সাহায্য করে। আমরা যদি এমনি সাধারণভাবে বুঝি, মনে করো এটি একটি প্রোটিনের শৃঙ্খল, পেপটাইড শৃঙ্খল। এবার এই পেপটাইড শৃঙ্খলটি সাধারণ অবস্থায় আছে, সবে ধরো তৈরি হয়েছে। এবার যতক্ষণ না এ নির্দিষ্ট একটি কোয়াটারনারি বা টার্সিয়ারি স্ট্রাকচার তৈরি করবে, পেঁচিয়ে নির্দিষ্ট একটি স্ট্রাকচার তৈরি করলো, তখন দেখা যাবে এর নির্দিষ্ট কিছু জায়গা ব্ল্যাঙ্ক হিসাবে বাইরের দিকে থাকছে যেগুলি কি করবে এর অ্যাক্টিভ যে সাইট সেই হিসাবে কাজ করবে। বিশেষ করে এনজাইমের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এনজাইমটির অ্যাক্টিভ সাইট যদি গঠন না হয় তাহলে এনজাইম কিন্তু কাজ করতে পারবে না। টার্সিয়ারি স্ট্রাকচারের উদাহরণ হিসেবে আমরা মায়োগ্লোবিনকে এক্সাম্পল ধরতে পারি। মায়োগ্লোবিন যেটি পেশিতে অবস্থিত একটি শ্বাসরঞ্জক যেটি পেশিকোষে অক্সিজেন গ্রহণে সাহায্য করে। মায়োগ্লোবিনের স্ট্রাকচারটি ছবি তোমরা বই থেকে দেখো। এরপর দেখব কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একাধিক পলিপেপটাইড শৃঙ্খল
যাদের প্রাইমারি, সেকেন্ডারি বা টার্সিয়ারি স্ট্রাকচার রয়েছে, এরকম বেশ কিছু শৃঙ্খল পরপর তাদের নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে গঠনটি তৈরি করে সেটাকেই বলা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচারের ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হিমোগ্লোবিনের ক্ষেত্রে কোয়াটারনারি স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। কারণ কি, হিমোগ্লোবিনে আমরা জানি যে দুটো আলফা পলিপেপটাইড চেন থাকে, 2 আলফা এবং 2 বিটা পলিপেপটাইড শৃঙ্খল থাকে। একটু ছবিটা আঁকার চেষ্টা করা যাক। মনে করলাম এটি একটি হিমোগ্লোবিনটির আলফা শৃঙ্খল, অপর একটি আলফা শৃঙ্খলকে আঁকা যাক। এবং বিটা শৃঙ্খলটিকে বোঝানোর জন্য আমি এভাবে আঁকছি, কিন্তু এগুলি নির্দিষ্ট গঠনযুক্তই হবে। এগুলিকে মনে করলাম যে এগুলি বিটা শৃঙ্খল, এটিও একটি বিটা শৃঙ্খল, আর এগুলি এই দুটি আলফা শৃঙ্খল। এবং নির্দিষ্ট জায়গায় একটি হিম অংশ যুক্ত থাকে, হিম অংশটির সঙ্গে এই 4টি পলিপেপটাইড যুক্ত থাকে। এইভাবে এই যে 4টি পলিপেপটাইডের আমরা দেখতে পাচ্ছি যে টার্সিয়ারি স্ট্রাকচার রয়েছে প্রতিটি পলিপেপটাইডের। এই টার্সিয়ারি স্ট্রাকচার যুক্ত প্রতিটি পলিপেপটাইড আবার পরস্পরের মধ্যে বিভিন্ন ধরনের বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং বা আয়নিক বন্ডিং, এই জাতীয় বিভিন্ন বন্ডিং তৈরি করে গোটা একটি গ্লোবিউলার যে স্ট্রাকচারটি তৈরি হচ্ছে সেটিকেই বলা হবে কোয়াটারনারি স্ট্রাকচার। এই হলো প্রোটিনের স্ট্রাকচার। পরবর্তীতে আমরা প্রোটিনের বেশ কিছু ধর্ম এবং বেশ কিছু প্রোটিন রিলেটেড বিশেষ কিছু কাজ সম্পর্কে জানব।